আজ আবার একটি সুন্দর ক্লাস নিয়ে আমার ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। আজকের যে টপিক, আগের দিনে ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং মেশিন। তো আর্ক ওয়েল্ডিং মেশিন কে আমরা দুটো ভাগ করেছিলাম, একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট ওয়েল্ডিং মেশিন আর একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট ওয়েল্ডিং মেশিন। তো এই অল্টারনেটিং কারেন্ট ওয়েল্ডিং মেশিনের একটা ভাগ ছিল যেটা হচ্ছে ট্রান্সফরমার সেট। তো আজকে আমাদের টপিক এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার অ্যান্ড ইটস কনস্ট্রাকশন। তো আমরা আজকে এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব। এখানে একটা ট্রান্সফরমার তোমরা দেখতে পাচ্ছ, ট্রান্সফরমার মেশিন। এই ট্রান্সফরমার মেশিনের মধ্যে একটা ট্রান্সফরমার আছে যেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর তোমরা আগের ক্লাসেই জেনেছো যে আমাদের যে ইলেকট্রিক মেন সাপ্লাই তাতে আছে হাই ভোল্টেজ লো কারেন্ট, কিন্তু আমার ওয়েল্ডিং এর জন্য প্রয়োজন লো ভোল্টেজ হাই কারেন্ট। তো এখানে দেখে নি, this type of AC welding machine which convert AC main supply into AC welding supply is called AC welding transformer set. AC main supply has high voltage low ampere যেটা বললাম, আর AC welding supply has low voltage হাই অ্যাম্পিয়ার। তাহলে লো ভোল্টেজ হাই অ্যাম্পিয়ারে আমাকে কে করে দেবে? মেশিন করে দেবে। কোন মেশিন? না এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার সেট। তো এখানে একটা মেশিন আমরা দেখতে পাচ্ছি, যেখানে এখানে দেখো কারেন্ট রেগুলেটর থাকে, যেখানে হচ্ছে আমাদের যখন মেটেরিয়ালের যে জব আমরা করব সেই জবের থিকনেস যখন বাড়ে তখন আমাদের ইলেকট্রোডের ডায়ামিটার বেড়ে যায়। ইলেকট্রোডের ডায়ামিটার যখন বেড়ে যায় তখন আমরা ওয়েল্ডিংয়ের কারেন্ট ও বাড়াতে পারি। তো বাড়াতে হবে কারেন্ট, তো সেই কারণে আমাদের কিন্তু এখানে একটা কারেন্ট রেগুলেটর দেওয়া আছে, একটা কোর্স একটা ফাইন, ঠিক আছে। তো আমরা ধরো 135 চাইছি, তো এখানে 130 সেট করলাম, এখানে 5 সেট করে এটাকে আমরা 135 অ্যাম্পিয়ার করলাম। আর এই দুটো টার্মিনাল দিয়ে আমরা একটা ইলেকট্রোডে লাগাবো আর একটা কানেক্ট করব আর্থ কেবলে বা জবে। আর এদিক দিয়ে আমার কিন্তু ইনপুট সাপ্লাই মেশিনের থাকবে। এবার ফিচার্সটা দেখে নি কি কি বৈশিষ্ট্য রয়েছে। না এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার ইজ এ স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন কেন? কারণ আমার মেন যে আমি যেখান থেকে মেন সাপ্লাই নিচ্ছি সেখানে 220 বা 440 ভোল্ট আছে, সেটাকে আমাকে কি করতে হবে? ওয়েল্ডিং সাপ্লাই মানে ওপেন সার্কিট ভোল্ট, যেটা 40 থেকে 100 ভোল্টের মধ্যে আমাকে ওই মেশিন আমাকে করে দেবে, কারণ এটা আমার রিকোয়ার্ড। তো দেখো, হুইচ রিডিউস দ্য মেন সাপ্লাই ভোল্টেজ 220 or 240 ভোল্ট টু ওয়েল্ডিং সাপ্লাই ওপেন সার্কিট ভোল্টেজ বিটুইন 40 থেকে 100 ভোল্ট। আর ওপেন সার্কিট ভোল্টেজ মানে আমি মেশিন অন করে যদি ভোল্টেজটা মাপি তখনও কিন্তু আমি ওয়েল্ডিং স্টার্ট করিনি, সার্কিটটা ক্লোজ করিনি, তখন কিন্তু আমি এটা 40 থেকে 100 ভোল্ট আমাকে মেশিন সাপ্লাই দেবে, যেটা আমার রিকোয়ার্ড। আর কি এর ফিচার্স আছে? না ইট ইনক্রিজেস দ্য মেন সাপ্লাই লো কারেন্ট টু দ্য রিকোয়ার্ড আউটপুট ওয়েল্ডিং কারেন্ট। তাহলে কি করবে? না আমার লো কারেন্ট ছিল মেন সাপ্লাই, সেই লো কারেন্টকে আমার কি করে দেবে? যে আমার যে রিকোয়ার্ড আউটপুট ওয়েল্ডিং কারেন্ট মানে আমি যত অ্যাম্পিয়ার নিয়ে কাজ করব সেই অ্যাম্পিয়ার আমাকে সাপ্লাই দেবে এই ওয়েল্ডিং মেশিন। An AC welding transformer cannot be operating without AC main supply. তাহলে যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই নেই, আমার পাওয়ার সোর্স নেই, সেখানে কিন্তু আমি এই মেশিন দিয়ে ওয়েল্ডিং করতে পারবো না। এবার এর কনস্ট্রাকশনটা দেখে নিই, এর ভেতরে কি আছে সেই বিষয়টা আমরা জেনে নিই। তো ইট কনসিস্ট এ আয়রন কোর, একটা কোর থাকবে। এই কোরে কি হবে? না স্পেশাল অ্যালয় থিন আয়রন সিট স্ট্যাম্পিং করা থাকবে, অনেকগুলো পাতলা পাতলা সিট এটা দিয়ে একটা স্ট্যাম্পিং করে একটা কোর বানানো হবে প্রথমে। তারপরে এর দুদিকে দুটো কয়েল আমরা উইন্ডিং করব। তার টু কয়েলস অফ ওয়্যার উইন্ডেড ওভার দ্য
আয়রন কোর উইদাউট এনি ইন্টারকানেকশন বিটুইন দেম। তাহলে দুটো কয়েল অফ ওয়্যার আমরা কি করব, উন্ড করব। দুটো কয়েল দুদিকে থাকবে, একটা হচ্ছে প্রাইমারি কয়েল, একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তাহলে ওয়ান কয়েল কল্ড প্রাইমারি উইন্ডিং কনসিস্ট অফ এ থিন কন্ডাক্টর, পাতলা তার দিয়ে এটা উইন্ডিং করব। তাহলে পাতলা তার দিয়ে থিন কন্ডাক্টর আর মোর টার্নস এখানে থাকবে প্রাইমারি কয়েলে। আর সেকেন্ডারি কয়েলে কি থাকবে না, সেকেন্ডারি কয়েলে উইন্ডিং যেটা হবে সেটা কনসিস্ট করবে কি না, থিক কন্ডাক্টর, এর থেকে মোটা তার দিয়ে করব, এবং লেস টার্ন হুইচ সাপ্লাই এনার্জি ফর ওয়েল্ডিং। ঠিক আছে, এবং দুটোর মধ্যে কোনো কানেকশন থাকবে না, এটা মিউচুয়ালি ইন্ডাকশন হয়ে এই জায়গায় আমার কিন্তু লো ভোল্টেজ হাই কারেন্ট সেকেন্ডারি কয়েল থেকে আমি সাপ্লাই নেব। এরপর সেকেন্ডারি কয়েল থেকে যে সাপ্লাইটা নিচ্ছি সেখানে একটা কারেন্ট রেগুলেটর অ্যাটাচ করতে হবে টু দ্য সেকেন্ডারি আউটপুট সাপ্লাই টু অ্যাডজাস্ট দ্য অ্যাম্পিয়ার্স। আমি বলেছি যে যখন আমার ইলেকট্রোডের ডায়ামিটার বাড়বে আমাকে কারেন্ট বাড়াতে হবে, বা ইলেকট্রোডের ডায়ামিটার যখন কমে আসবে তখন আমাকে কারেন্ট কমাতে হবে। তাহলে এখানে একটা কারেন্ট রেগুলেটর কোথায় অ্যাটাচ থাকবে না, সেকেন্ডারি আউটপুট সাপ্লাই টু অ্যাডজাস্ট দ্য অ্যাম্পিয়ার ফর ওয়েল্ডিং সুইটেবল টু দ্য ভেরিয়াস সাইজ অফ ইলেকট্রোডস। বুঝলে ব্যাপারটা? তাহলে টু ওয়েল্ডিং কেবলস আর অ্যাটাচড উইথ দ্য আউটপুট টার্মিনালস। ওখান থেকে দুটো তার বেরিয়ে আসবে যেটা সেকেন্ডারি কয়েল থেকে, এবং ওয়েল্ডিং এর যে আউটপুট থেকে, এটা টু ওয়েল্ডিং কেবলস আর অ্যাটাচড উইথ দ্য আউটপুট টার্মিনাল। ওয়ান ইজ ফর দ্য ইলেকট্রোডে, একটা ইলেকট্রোড হোল্ডারে যাবে, আর আদার ইজ দ্য আর্থে যাবে বা জবে যাবে, বা ওটা আমরা টেবিলে অ্যাটাচ করে রাখবো। এবার আর্ক কখন ফর্ম করবে, যখন আমরা ওই দুটো তারকে এক জায়গায় টাচ করাবো ইলেকট্রোডের মাধ্যমে। এবার দ্য ট্রান্সফরমার মেবি এয়ার কুলও হতে পারে, মানে এটাকে ফ্যান দিয়েও ঠান্ডা করা হতে পারে, অথবা অয়েল কুলও হতে পারে। ট্রান্সফরমার অয়েল দিয়ে আমরা কুল করব। তবে আমি বারবার বলে রাখবো যে ফ্যান চলছে কিনা এটা বারবার দেখতে হবে, এবং অয়েল কুল যদি ট্রান্সফরমার হয় তাহলে কিন্তু অয়েলের যে লেভেলটা সেটা আমাদেরকে চেক করতে হবে, এবং পিরিয়ডিক্যালি অয়েলটা চেঞ্জ করতে হবে। এবার আমরা একটা ছবির মাধ্যমে দেখে নিই। এটা হচ্ছে আয়রন কোর। এবার এখানে দেখো প্রাইমারি উইন্ডিং আছে যেখানে আমাদের ইলেকট্রিকের মেন সাপ্লাই অ্যাটাচ থাকবে, আর এখানে সেকেন্ডারি উইন্ডিং রয়েছে। তাহলে সেকেন্ডারি উইন্ডিং থেকে আমরা এখানে একটা রেগুলেটর লাগিয়েছি, রেগুলেটর যে কারেন্ট সেট করার জন্য। এবার এটা চলে গেছে ইলেকট্রোড হোল্ডারে, আর এই আউটপুটটা চলে গেছে একদম জবে। আর্ক ক্ল্যাম্প দিয়ে আমরা এখানে টেবিলের সাথে এটা আটকে রাখি, আর এখানে আর্ক ফর্মেশন হচ্ছে। যখন আর্ক ফর্মেশন হচ্ছে তখন এটাকে বলবো আমরা সিসিবি ভোল্টেজ। তখন যদি মাপি তাহলে সিসিবি পাবো, ক্লোজ সার্কিট ভোল্টেজ। আর যদি এখানে আর্ক ফর্মেশন না হয়, আমরা এখানে কারেন্টটা দিই, তখন আমরা এটাকে ওসিবি বলবো। এবার এর ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখে নিই। দেখো এসি মেন সাপ্লাই 220 অথবা 240 ভোল্ট আমাদের রয়েছে, ইজ কানেক্টেড টু দ্য প্রাইমারি উইন্ডিং হুইচ প্রডিউস এ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ইন দ্য আয়রন কোর। আয়রন কোরে একটা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স প্রাইমারি উইন্ডিং এ যখন আমরা মেন ইলেকট্রিসিটি সাপ্লাই থেকে দিচ্ছি, তখন কিন্তু এখানে একটা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ইন দ্য কোর একটা প্রডিউস হবে। এবার the magnetic lines of force affects the secondary winding and induce high ampere low voltage, যেটা আমার ওয়েল্ডিং এর জন্য দরকার। দেখো এ কি করছে, সেকেন্ডারি উইন্ডিং কি করছে না, একটা হাই অ্যাম্পিয়ার লো ভোল্টেজ ওয়েল্ডিং সাপ্লাই আমাকে দিচ্ছে। দিস অ্যাকশন ইজ কল্ড প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন। এই যে দুটো কয়েলের মধ্যে ইন্টারকানেকশন নেই, তবুও আমরা কিন্তু সেকেন্ডারি আউটপুট থেকে আমরা কি পাচ্ছি না, লো ভোল্টেজ এবং হাই কারেন্ট পাচ্ছি। এটা কিন্তু হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশনের দ্বারা। তাহলে দ্য ভোল্টেজ অ্যাট দ্য প্রাইমারি কয়েল ইজ reduced in the secondary coil depending on the ratio of the number of turns in primary to that secondary. দেখো ভোল্টেজটা at secondary কয়েলে আমরা কি পাবো না, ভোল্টেজ at the primary কয়েলের যে ভোল্টেজ আমরা দিয়েছি ইনটু নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েলে, তারকে ডিভাইড করতে হবে নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েলের টার্নস কত আছে। তো এখানে আমাদের এই মেশিনের জন্য ওপেন সার্কিট ভোল্টেজ আমরা 40 থেকে 100 এর মধ্যে পাবো, 100 ভোল্টের মধ্যে, এবং সিসিবি ক্লোজ সার্কিট ভোল্টেজ আমরা 40 থেকে 60 ভোল্টের মধ্যে পাবো।
এবার দেখো এই মেশিনটার কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে সেগুলো জেনে রাখা উচিত। তো দেখো এখানে কিন্তু লেস ইনিশিয়াল কস্ট, আমাদের এই মেশিনটার দাম অনেক কম, শুধু একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার রয়েছে এবং সেখান থেকে আমরা আউটপুট কিন্তু নিচ্ছি, একটা রেগুলেটর অ্যাটাচ রয়েছে। তো সেক্ষেত্রে এর ইনিশিয়াল কস্ট মানে এই মেশিনটা যদি আমরা কিনে একটা কোনো কাজ করতে চাই, যদি আমরা একটা কোনো ওয়েল্ডিং করতে চাই, তাহলে কিন্তু কেনার ক্ষেত্রে এটা কিন্তু ইনিশিয়ালি খুব কম দাম। নো নয়েজ, দেখো ডিসি মেশিন চালালে একটা প্রচুর নয়েজ তৈরি হয়, প্রচুর সাউন্ড তৈরি হয়, এখানে কিন্তু সেই সাউন্ড নেই। লেস মেনটেনেন্স কস্ট, মানে এটাকে যে রক্ষণাবেক্ষণের যে খরচা, সেই খরচা কিন্তু অত্যন্ত কম, কারণ এখানে কোনো রোটেটিং পার্ট নেই, ঠিক আছে? শুধুমাত্র তোমাকে ওয়েল টোয়েলগুলো একটু চেক করে নিতে হবে, ফ্যান ঘুরছে কিনা দেখতে হবে, বাস। লঙ্গার লাইফ, এ কিনলে ভেতরে যেহেতু কোনো সেরকম জটিল কিছু নেই, সেজন্য এটা কিন্তু লঙ্গার লাইফ, বহুত দিন ধরে চলে। ফ্রি ফ্রম আর্ক ব্লো, আর্ক ব্লো মানে ডিসিতে কি হয়, আর্ক ডিভিয়েটস হয় ওর রাস্তা থেকে। ডিসিতে কি হয়, ম্যাগনেটিক লাইন্স কি করে জন্য, ম্যাগনেটিক লাইন্সের জন্য কি হয় না, ওর আর্কটা ওর পথ থেকে বিচ্যুত হয়। তো এটাকে বলি আর্ক ব্লো। আর্ক ব্লো নিয়ে আমি ক্লাস করব। তো এই আর্ক ব্লো কিন্তু এসিতে হবে না, আর অকুপাইজ লেস স্পেস, এটা কিন্তু অত্যন্ত কম জায়গা লাগে। তো অ্যাডভান্টেজে ডিসঅ্যাডভান্টেজগুলো দেখে নিই। এর তো অ্যাডভান্টেজ অনেক বেশি, এবার ডিসঅ্যাডভান্টেজে দেখতে হবে। নট সুইটেবল ফর ওয়েল্ডিং নন ফেরাস মেটাল, নন ফেরাস মেটালকে কিন্তু এসি দিয়ে কিন্তু ওয়েল্ডিং করা যায় না, ডিসি দিয়ে ওয়েল্ডিং করতে হয়। নট সুইটেবল ফর বেয়ার ওয়্যার ইলেকট্রোড, যেগুলো উন্মুক্ত ইলেকট্রোড যার মধ্যে কভার নেই, ফ্লাক্স কভার নেই, সেই ইলেকট্রোডগুলোকে কিন্তু এই এসি মেশিন দিয়ে কিন্তু করা যায় না। নট সুইটেবল ফর ফাইন কারেন্ট সেটিং, তুমি যদি ফাইন কারেন্ট সেটিং চাও যেটা ডিসিতে পাবে, সেটা কিন্তু এসিতে সম্ভব নয়। আর নো অ্যাডভান্টেজেস অফ পোলারিটি, আগের ক্লাসে বলেছিলাম বা পোলারিটির ক্লাসে দেখবে যে অ্যাডভান্টেজ অফ পোলারিটি যেটা, সেটা হচ্ছে আমরা হিট ডিস্ট্রিবিউশনটাকে দু সাইডে, মানে আমাদের যে ওয়েল্ডিং এর আউটপুট, মানে একটা ইলেকট্রোড হোল্ডারে যাচ্ছে আর একটা হচ্ছে জবে যাচ্ছে, এখানে কিন্তু পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডে এই এসি মেশিনে কিন্তু সমপরিমাণ তাপ আমাদের উৎপন্ন হবে, ঠিক আছে? তার ফলে কি হবে, জবের থিকনেস বেশি হোক বা ডায়ামিটার বেশি হোক, 50-50 কিন্তু তাপ আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। ডিসিতে কি হয়, জবের যদি থিকনেস কম হয়, তাহলে আমরা কিন্তু নেগেটিভ পয়েন্টটা আমরা জবের দিকে লাগাতে পারি, কানেক্ট করতে পারি। তার ফলে কি হবে না, আমাদের যে নেগেটিভ পয়েন্ট আছে, নেগেটিভ পোল আছে, সেই নেগেটিভ পোল থেকে কিন্তু আমাদের 1/3 হিট পায়, এবং বাকি যে পজিটিভ আছে সেখান থেকে 2/3 পায়। তো এক্ষেত্রে আমাদের কিন্তু সেই অ্যাডভান্টেজটা নেই যে আমরা এই হিট ডিস্ট্রিবিউশনটাকে চেঞ্জ করতে পারবো। এবার এই মেশিনের কেয়ার অ্যান্ড মেনটেনেন্স কি করতে হবে আমাদেরকে না, দ্য বডি অফ দ্য ওয়েল্ডিং ট্রান্সফরমার মাস্ট বি প্রপারলি আর্থ, এর যে বডিটা, এটাকে একটা আর্থিং এর সাথে যোগ করে রাখতে হবে, তাহলে কি হবে, শক খাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। ইন কেস অফ অয়েল কুল ট্রান্সফরমার, যদি এটা তেল দ্বারা ভর্তি থাকে, যদি ট্রান্সফরমারটা স্টেপ ডাউন ট্রান্সফরমারটা তেলের মধ্যে থাকে, তাহলে এটাকে আমরা বলবো অয়েল কুল ট্রান্সফরমার। তা সেক্ষেত্রে অয়েল মাস্ট বি চেঞ্জ আফটার রেকমেন্ডেড পিরিয়ড, না যেখানে তখন কিন্তু অয়েলটা আমার লেভেলটাকেও দেখতে হবে, এবং অয়েলটা রেকমেন্ডেড পিরিয়ড কিছুদিন ছাড়া ছাড়া অয়েলটাকে চেঞ্জ করতে হবে। আর অলওয়েজ ফলো দ্য অপারেটিং ইনস্ট্রাকশন ম্যানুয়াল টু রান অর ইনস্টল দ্য ম্যানুয়াল, আমরা যখন মেশিনটাকে ইনস্টল করব বা রান করাবো, তখন কিন্তু আমরা অপারেটিং যে যাদের থেকে মেশিনটা কিনেছি, সেখানে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে সব মেশিনে, তো ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা আমাদের কিন্তু ফলো করতে হবে। ডু নট রান দ্য মেশিন কন্টিনিউয়াস অ্যান্ড ইটস ম্যাক্সিমাম ক্যাপাসিটি, তো মেশিনটাকে একটু রেস্ট দিতে হবে। আমি কন্টিনিউয়াস সকাল থেকে সন্ধ্যা অবধি ওয়েল্ডিং করতে পারবো না, এখানে রেস্ট দিতে হবে, এবং ম্যাক্সিমাম ক্যাপাসিটি, তার মানে আমার যদি 400 অ্যাম্পিয়ারের মেশিন হয়, তাহলে 400 অ্যাম্পিয়ার দিয়েই আমি কিন্তু টোটালি রান করাতে পারবো না, একটু কম দিয়ে রান করালে মেশিনটার লংজিভিটি বাড়বে এবং মেশিনটা ভালো থাকবে। সুইচ অফ দ্য মেন সাপ্লাই অফ মেশিন হোয়াইল ক্লিনিং ইন্টারনালি অর এক্সটার্নালি, আমরা যখন বাইরে এবং ভেতরে মেশিনটাকে পরিষ্কার করব বা অয়েল চেঞ্জ করব বা ফ্যানটা ঘুরছে কিনা দেখব বা ফ্যানটাকে ঠিক করব, তখন কিন্তু আমি কি করব, যে মেন সাপ্লাইয়ের সাথে আমার কানেকশন করা আছে, সেই মেন সাপ্লাই কিন্তু আমি সবসময় সুইচ অফ করব, তারপরে এই কাজগুলো আমরা করব। ডু নট চেঞ্জ দ্য কারেন্ট হোয়েন ওয়েল্ডিং ইজ গোয়িং অন,
এটা কিন্তু খুব ভাইটাল পার্ট। যখন আমি ওয়েল্ডিং করছি, ওয়েল্ডিং করতে করতে কিন্তু আমি কারেন্ট কমাবো বা বাড়াবো না, চেঞ্জ করব না, তাহলে কিন্তু রেগুলেটরটা নষ্ট হয়ে যেতে পারে। তা অলওয়েজ কিপ অ্যান্ড ইনস্টল দ্য মেশিন অন ড্রাই ফ্লোর, কোনো ভিজে জায়গায় নিশ্চয়ই এই মেশিনটাকে আমরা রাখবো না। গিভ প্রপার প্রোটেকশন টু দ্য মেশিন হোয়াইল ওয়ার্কিং আউটসাইড ইন রেন অর ডাস্ট। ধরো আউটসাইডে কোথাও ওয়েল্ডিং করছি, ঠিক আছে, যেখানে এসি সাপ্লাই আছে সেখানে আমি ওয়েল্ডিং করছি, কিন্তু বাইরে আছি, হঠাৎ বৃষ্টি এসে গেল বা প্রচুর বাইরে ডাস্ট থাকে ওয়ার্কশপের বাইরে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রপার প্রোটেকশন নিয়ে এটা করব। তো আজকের ক্লাসের যে সামারি আমরা দেখলাম, যে এসি ওয়েল্ডিং মেশিন, তার যে ট্রান্সফরমার, এসি যে ট্রান্সফরমার সেট, তার আমরা ডেফিনেশন দেখলাম, তার ফিচার্স দেখলাম, তার কনস্ট্রাকশন দেখলাম, তার ওয়ার্কিং প্রিন্সিপাল দেখলাম, অ্যাডভান্টেজেস দেখলাম, ডিসঅ্যাডভান্টেজেস দেখলাম, এবং কেয়ার অ্যান্ড মেনটেনেন্স দেখলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোথাও প্রবলেম হয়, তাহলে আমাকে তোমরা মেসেজ করে জানাতে পারো, আমি তার উত্তর দেবো। সবাই ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।